নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক বিমল মিত্রর আসামি হাজির। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর গল্প পাঠ ভালো লাগলে আপনার প্রিয়জনদের সঙ্গে গল্প ভাগ করে নিতে ভুলবেন না। আজ শোনাবো উপন্যাসের ৪৩ পর্ব। সেদিন সীতেশ বোস অন্য পরামর্শ দিলে। নিখিলেশ কদিন ধরেই বলছিল ব্যবসা করবার কথা। অল্প মূলধনে একটা কিছু ব্যবসা না করলে চিরকালই কেরানিগিরি করেই জীবন কাটিয়ে দিতে হবে। নিখিলেশ একদিন সীতেশকে বললে, ভাবছি মেয়েদের একটা বোর্ডিং হাউস করব, ওতে খুব লাভ। সীতেশ সব শুনে বললে, না হে, ওতে বেশি লাভ নেই। একটা ব্যবসায় খুব লাভ আছে যদি করতে পারো। কিসের ব্যবসা? সীতেশ বললে, মেয়ে মানুষের ব্যবসা। নিখিলেশ চমকে উঠেছে, বললে, সে কি, সে আবার কিরকম ব্যবসা? সীতেশ বললে, আজকাল শহরকে তো আর চিনলে না হে, কত লোকে কত ধান্দায় চারিদিকে ঘুরছে। পয়সা এখানে উঠছে, উড়িয়ে নিতে পারলেই হলো। নিখিলেশ বললে, মেয়েদের বোর্ডিং হাউস তো অনেকে করেছে, আর নতুন কি ব্যবসা আছে? সীতেশ বললে, ঠিক আছে, রবিবার দিন তোমার সময় আছে? আমার বাড়িতে আসতে পারবে? খুব পারবো। তাহলে তাই এসো, তোমাকে একেবারে সরেজমিনে কারবারটা দেখিয়ে দেব। পরের দিনই রবিবার। বিকেলবেলার দিকে নিখিলেশ বেরিয়ে পড়ল। নয়নতারা জিজ্ঞেস করলে, কখন ফিরবে? নিখিলেশ বললে, চেষ্টা করব শিগগির ফিরতে। বলে রাস্তায় বেরিয়ে পড়ল। সীতেশ তৈরিই ছিল। নিখিলেশকে নিয়ে কালীঘাটের বাসে উঠল। উঠে দুখানা কালীঘাটের টিকিট কাটল। নিখিলেশ জিজ্ঞেস করলে, কালীঘাটে কোথায় কোথায় যাচ্ছ? মন্দিরে নাকি? সীতেশ বললে, আরে চলো না, ব্যবসা করতে নামছো, অত ভয় করলে চলে? ব্যবসার জন্য মানুষ আজকাল জাহান্নামে যেতেও তৈরি, তা জানো? একটা জায়গায় নেমে সীতেশ ভিড়ের মধ্যে হন হন করে চলতে লাগলো। নিখিলেশও চলতে লাগলো পেছন পেছন। মানুষের ভিড়ে জায়গাটা তখন বেশ সরগরম হয়ে আছে। এদিকে আগে কখনো আসেনি নিখিলেশ। একটা বস্তির মধ্যে ঢুকে সীতেশ একটা বাড়ির সামনে দাঁড়ালো। কয়েকজন মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে সেজেগুজে। সেদিকে না চেয়ে সীতেশ ডাকতে লাগলো, মানদা মাসি আছো নাকি? মানদা মাসি। নিখিলেশ পাশে দাঁড়িয়েছিল। চারিদিকের আবহাওয়া দেখে তার অবাক লাগছিল তখন। এও তো এক রকমের ব্যবসা। সীতেশকে বললে, চলো সীতেশ, চলে যাই। সীতেশ বললে, না না, যেও না হে, ব্যাপারটা দেখেই যাও না। ব্যবসা হচ্ছে ব্যবসা, সংসারে টাকা উপায় করবার কত রকমের পথ আছে সেটা দেখা ভালো। আসলে মানদা মাসির কপাল ভালো না নিখিলেশের কপাল ভালো তা কে বলতে পারে? কে বলতে পারে কোন যোগসূত্রে জড়িয়ে গিয়ে কার ভালো হয় আর কারই বা মন্দ হয়? নিখিলেশ সামান্য একজন উচ্চাকাঙ্ক্ষী যুবক। বিংশ শতাব্দীর যুদ্ধোত্তর যুগের অসহিষ্ণু সমাজের একজন প্রতিনিধি সে। শুধু মোটা ভাত আর মোটা কাপড় পেলে তার চলবে না। সুস্থ স্বাভাবিক সহজ জীবনের শান্তিতে তার তৃপ্তি নেই। সে অল্প পাওয়ার দুঃখকে অতিক্রম করবার জন্য বেশি পাওয়ার অশান্তি মাথায় তুলে নিতে প্রস্তুত। ত্যাগের উপদেশ তার পক্ষে মৃত্যু। ভোগটাই তার কাছে চরম সত্য। ভোগের উপকরণ জোগাড় করতে সে জীবন বলি দিতেই পিছপা হয় না। তার কারণ হলো, ভোগই যদি না করতে পারলুম তো বেঁচে আছি কেন? আর ভোগ করতে গেলেই চাই টাকা। সেই টাকা যদি রাস্তার ধারে নর্দমাতেও পড়ে থাকে তো তা কুড়িয়ে নিতে আপত্তি করব কেন? আসলে পুণ্যের টাকা আর পাপের টাকার মধ্যে তো কোনো তফাৎ নেই। টাকার গায়ে লেখাও থাকে না ওটা কিসের টাকা। সুতরাং টাকা চাই। সীতেশ বোধহয় ও পাড়ার নিয়মিত যাত্রী। অন্তত তার হাবভাব দেখে নিখিলেশের তাই মনে হলো। বস্তিবাড়ির সবাই তাকে চেনে। মানদা মাসির সঙ্গেও তার খুব ঘনিষ্ঠতা আছে। তার নমুনাও পাওয়া গেল। মানদা মাসি নিখিলেশকে দেখিয়ে জিজ্ঞেস করলে, ইনি কে? সীতেশ বললে, আমার বন্ধু, আমরা এক অফিসে কাজ করি। মানদা মাসি বললে,
তা তো বুঝলুম, তা তোমার সঙ্গে কেন? একলা আসতে ভয় পায় বুঝি? সীতেশ বললে, না, আরে তা না, সবারই কি আর আমার মতো ক্যারেক্টার? তুমি কি ভাবো কলকাতায় কি ভালো লোক নেই? মানদা মাসি বললে, আমাকে আর ভালো লোক দেখিও না বাবা, আমি সব দেখে নিয়েছি। ফর্সা জামা কাপড় পরা লোকও দেখলুম, আবার কুলিকাবাড়ি মজুদদেরও দেখলুম। আমার কাছে সবাই লক্ষ্মী, খদ্দের মাত্রই হলো লক্ষ্মী। কারবার করতে যখন নেমেছি তখন অমন বাজ বিচার করলে তো চলবে না আমার। আগে দেখবো তোমার ট্যাঁকে টাকা আছে কিনা। টাকা থাকলে তুমি ভালো, আর টাকা না থাকলে তুমি খারাপ। সোজা কথা আমার কাছে। হ্যাঁ। সীতেশ বললে, তা তুমি বলছিলে না তোমার টাকায় টান পড়েছে? টান তো পড়েছেই বাবা, টাকার আমার বড্ড টানাটানি পড়েছে। একদিন খদ্দেরের ভিড়ে আমার বাড়িতে কাকচিল বসতে পেত না, সেই আমার বাড়ির দিকে এখন শ্যাল কুকুরে ফিরে তাকায় না, এমনই হাল হয়েছে। মেয়েগুলো খেতে পাচ্ছে না পেট পুড়ে। দুঃখের কথা, তোমাকে আর কি বলবো। সীতেশ জিজ্ঞেস করলে, তা এরকম কেন হলো মাসি? কলকাতায় মানুষগুলোর ক্যারেক্টার কি রাতারাতি সব ভালো হয়ে গেল, নাকি পুলিশের হয়রানি? মানদা মাসি বললে, পুলিশ তো আমার হাতে, পুলিশের বড়বাবু তো আমার হাত ধরা, তা তো তুমি জানো বাবা। সে হলে এক কথায় আমি সকলকে ঠান্ডা করে দিতুম। আসলে আমার টাকার অভাব হয়ে পড়েছে। আমি যদি এ কারবারে কিছু টাকা ঢেলে সাহেব পাড়ায় একটা বড় বাড়ি কিনতে পারতুম, তো আমার টাকায় খায় কে? কিন্তু তা তো হচ্ছে না। সীতেশ নিখিলেশকে দেখিয়ে বললে, সেই জন্যই তো আমার বন্ধুকে তোমার কাছে নিয়ে এসেছি মাসি, যে কোনো কারবারে এ টাকা খাটাতে চায়। এতক্ষণে যেন মানদা মাসির হুঁশ হলো। নিখিলেশের দিকে ভালো করে চেয়ে দেখলে। বললে, কি কারবারে টাকা খাটাবেন? বলে যেন হঠাৎ খেয়াল হলো। বললে, তোমরা চাটা কিছু খাবে বাবা? নিখিলেশ বললে, না না, ব্যস্ত হবেন না। আপনার ব্যবসা কেন ভালো চলছে না তাই বলুন। এত লাভের ব্যবসাতে কিনা লোকসান হচ্ছে? মানদা মাসি বললে, দুঃখের কথা বলবো কি বাবা, এ ব্যবসায় আসলে লোকসান নেই, কিন্তু তবু লোকসান হচ্ছে আমার। হচ্ছে টাকার অভাবের জন্যে। টাকা যদি পেতুম কিছু তো দেখিয়ে দিতুম কাকে বলে ব্যবসা। এ ব্যবসায় যদি 1010 টাকা ঢালতে পারতুম আমি, তো আজ পায়ের ওপর পা তুলে দিয়ে বসে থাকতে পারতুম। এতক্ষণে নিখিলেশ কথা বললে। বললে, 10,000 টাকা পেলে আপনি কি করবেন? কি করব? তাহলে বলি শোনো। আমি তাহলে সাহেব পাড়ায় 500 টাকায় একটা বাড়ি ভাড়া করব প্রথমে। দুখানা ঘর হলেই আমার আপাতত চলবে, আর দুটো মেয়ে। তা সে আমি নিজে জোগাড় করব, তার জন্যে ভাবনা নেই। আজকাল ভালো ভালো ভদ্র ঘরের মেয়ে এ লাইনে নামতে চায়, কিন্তু আমার এই বস্তি বাড়ি থেকে তারা আসতে চায় না, পিছিয়ে যায়। সাহেব পাড়ায় ব্যবসা করলে আমি ঘন্টা পিছু রেট বেঁধে দেব, তখন এত পয়সা আসবে যে সে পয়সা রাখবার জায়গা থাকবে না আমার। নিখিলেশ বললে, আর এ কারবারে তো আপনার ট্যাক্স দিতে হয় না। ট্যাক্সও? কিসের ট্যাক্সও? নিখিলেশ বললে, ইনকাম ট্যাক্সের কথা বলছি। মানদা মাসি বললে, না বাবা, এতদিন কারবার করছি, ট্যাক্সও ফ্যাক্সও কখনো দিইনি। ট্যাক্সও আবার কাকে দেব? যাদের ট্যাক্সও দেব তারাই তো আমার খদ্দের বাবা। তা সেদিন এক ভদ্রলোক এসেছিল, আমার বহুদিনের খদ্দের। সে এসে বলে গেল সে নাকি তার ভগ্নিপতির 8 লাখ টাকা পাচ্ছে। ভাবলাম তাকে বসিয়ে খাতির টাতির করে তাকে বলবো এ কারবারে কিছু ঢালতে। তা সে কিছু বলবার আগেই পালিয়ে গেল। পালিয়ে গেল মানে? মানদা মাসি বললে, পালিয়ে গেল মানে ভয় পেয়ে পালিয়ে গেল। ভাবলে আমি তার টাকাগুলো বুঝি কেড়ে নেব। অবাক কাণ্ড বাবা, আমি তো বাবা দেখে অবাক। ব্যবসা করতে গেলে টাকা দিতে হয় না? আমি তোমার টাকা খাটিয়ে যদি কারবার বাড়াতে পারি তো খেতিটা কি? সুদও দিতে পারি, আর নয়তো আদা আদি বকরা। অর্ধেক বকরা যদি দিই তাহলে তো ফেলে চড়িয়ে মাসে মোটা লাভ থাকবে। তেমন করে মন দিয়ে দেখলে, হিসেব ঠিক মতন রাখলে এ কারবারে তো লোকসান নেই বাবা, এতে সবটাই লাভ। তারপর নিখিলেশের দিকে চেয়ে বললে, তুমি কত টাকা ঢালতে পারবে বলো তো বাবা ঠিক করে। সীতেশ সে কথাটা ঘুরিয়ে দিলে। বললে, তোমার সেই বড়বাবু কোথায় গেল?
সে পুলিশের বড়বাবু। মাসি মুখ বাঁকালো, বললে, তাঁর কথা আর বলো না বাবা। আমি টাকার আশায় ও বাড়িতে গিয়েও ধন্না দিয়ে পড়েছিলুম। টাকার জন্যে আমি তার কি না করেছি, তার মেয়ে মানুষের পা পর্যন্ত টিপে দিয়েছি। তবু তোমায় টাকা দিলে না? না বাবা, তাই তো আমি মনের দুঃখে সেখান থেকে চলে এসেছি। আমার কপাল বাবা, সবই আমার কপাল। অথচ আমি কি টাকা নিয়ে পালিয়ে যেতুম? আমি অমন বাপের জন্মিত নই বাবা। আমি বামুনের বংশের মেয়ে, গেরোয় পড়ে আমাকে আজ এই কারবার করতে হচ্ছে। কিন্তু তুমি তো জানো বাবা, আমি তোমাদের কখনো ঠকিয়েছি? কেউ বলতে পারে আমি কখনো মালের সঙ্গে এক ফোঁটা জল মিশিয়েছি? তারপর আবার নিখিলেশের দিকে চেয়ে বললে, তা তোমার মূলধন কত খাটাবে তা তো কই বললে না বাবা? কিন্তু এ কথার জবাব নিখিলেশকে দিতে হলো না। জবাব দিলে সীতেশ। বললে, টাকা তো এর অনেক আছে, এর বাবা অনেক টাকা রেখে গেছে। কিন্তু ব্যবসায় নামবার আগে আটগাঁট বেঁধে নামতে হবে তো। লোকসান যাতে না হয় সেটা তো আগে দেখতে হবে। মাসি বললে, তোমায় তো আগেই বলেছি বাবা যে কারবারের লোকসান বলে কিছু নেই। কলকাতা থেকে বিলিতি সাহেবরা এখন চলে গেছে। এখন দিশি সাহেবদের হাতে অনেক টাকা এসেছে, তাদের ছেলেরা এখন উঠতে শিখেছে। তেমন ভালো পাড়ায় একটা বাড়ি নিতে পারলে তাদের কল্যাণে ফুলে ফেঁপে একেবারে ঢোল হয়ে উঠবে। সেসব আমার উপর ছেড়ে দাও। আমি এতদিন এই কারবার করছি, আমি জানি না কত চালে কত খুদ। সীতেশ উঠল, বললে, ঠিক আছে মাসি, আমি আর একদিন আসবো, এখন আসি। মাসি বললে, সে কি বাবা, তোমরা বসবে না? নিখিলেশ বললে, না মাসি, দুপুরবেলা আর বসবো না, আর একদিন সন্ধ্যের ঝোঁকে বরং আসবে। কারবারের হালচাল তো সব জানা হলো, এখন এ ভাবুক। মাসি দোরগড়া পর্যন্ত এগিয়ে এলো, বললে, ভাববার কিছু নেই বাবা। আজকাল এই ব্যবসায় বড় বড় সব লোক নামছে, দেখছো না বাবা? চারদিকে পাড়ায় পাড়ায় কত ম্যাসাজ ক্লিনিক গজিয়ে উঠেছে। ম্যাসাজ ক্লিনিক? মাসি হেসে বললে, হ্যাঁ বাবা, ওইসব ইংরেজি নাম দিয়েছে। তাই ইংরেজি নাম দিলে কি হবে? আসলে তো আমার ব্যবসাও যা, ও তো তাই বাবা। ইংরেজি নাম দিলে কি আর গায়ের গন্ধ যাবে? ততক্ষণে রাস্তায় এসে পড়েছিল দুজনে। বাইরে এসেই সীতেশ বললে, কিরকম মনে হলো ব্রাদার? নিখিলেশ হাসল, বললে, ভাবছি শেষকালে কিনা এই কারবারে নামবো। সীতেশ বললে, কেন, নামতে দোষ কি? আমার যদি ছেলে মেয়ে বউ থাকতো তো আমি নিজেই এই ব্যবসাতে নামতুম। সত্যিই তো, চারিদিকে একটা ম্যাসাজ ক্লিনিক গজিয়ে উঠেছে, তাকে তো কেউ খারাপ বলে না। টাকা হলে তখন কি আর তোমার গায়ে লেখা থাকবে যে এটা ম্যাসাজ ক্লিনিকের টাকা না লোহা লক্করের টাকা? নিখিলেশ বললে, না তা নয়, ভাবছি আমার গিন্নি শুনলে কি বলবে। সীতেশ বললে, খবরদার খবরদার, এসব কথা তাকে বলো না হে। এসব ব্যাপার মেয়েদের বলতে নেই। আমি বিয়ে করিনি, কিন্তু বলতে পারি কোনটা পরিবারকে বলতে আছে আর কোনটা বলতে নেই। কিন্তু একদিন না একদিন তো জানতে পারবেই। তুমি নিজে না বললে কি করে জানতে পারবে? মেয়ে মানুষরা টাকা পেলেই খুশি, কোত্থেকে আসছে সে কথা জানতে চাইবে না তারা। নিখিলেশ বললে, আমার গিন্নি আবার সেরকম নয় ভাই, ভয়ানক সেন্টিমেন্টাল। একদিন আমার সঙ্গে এমন রাগারাগি করে যে কি বলবো। অথচ কলকাতায় তার বাড়ি করার খুব শখ, আমারও শখ তারও শখ। সীতেশ বললে, সকলেরই তাই। নিখিলেশ বললে, কিন্তু কলকাতায় বাড়ি করতে গেলে টাকা খরচ তো কমাতে হবে, সেটা পারে না। নইলে এতদিনে আমার অনেক টাকা জমে যেত ভাই। ব্যাংক ব্যালেন্স বলে তো এখন আমাদের কিছুই নেই। সীতেশ বললে, এখন থেকে জমাতে চেষ্টা করো তাহলে। তোমরা নেশা ভাঙো করো না, কিছুই না, তাহলে দুজনের মাইনের টাকাটা যায় কোথায়? সে ভাই একজনের অসুখে সব জমানো টাকা খরচ হয়ে গেল। অসুখ কার? তোমাদের আবার কে আছে? নিখিলেশ বললে, আমাদের নিজের কেউ না। নিজের কেউ না তো তার অসুখে তোমরা টাকা খরচ করতে গেলে কেন? সেও কপাল। আমার স্ত্রীকে বিয়ের সময় একটা সোনার হার গড়িয়ে দিয়েছিলুম, সেটা পর্যন্ত বাধা পড়ে গেল, আর ছাড়াতে পারলাম না।
খরচ যে কোথা দিয়ে কিভাবে কি উপলক্ষে হয়ে যায় কিছুই বুঝতে পারি না। অথচ রোজ কালিয়া পোলাও খাই তাও নয়। এখন আমি দোষ দিই গিন্নিকে, আর গিন্নি দোষ দেয় আমাকে। তাই তো ঠিক করেছি চাকরি করে কিছু হবে না। ততক্ষণে শিয়ালদা স্টেশনে এসে গিয়েছিল দুজনে। সীতেশ বললে, আজকে একটু হবে নাকি? নিখিলেশ বললে, না হে, ওসব আর ছোঁব না। কেন, কি হলো আবার? নিখিলেশ বললে, আমার স্ত্রী ঠাকুরের নাম করে আমাকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছে জীবনে আর কখনো মদ টদ যেন না ছুঁই। সীতেশ বললে, এই জন্যেই তো আমি বিয়ে করিনি ভাই। বিয়ে করলে আমিও তোমার মতো বউয়ের ভেরুয়া হয়ে যেতুম। তারপর আর দাঁড়ালো না সীতেশ। সে তার নিজের গন্তব্যস্থানে চলে গেল। বাড়িতে নয়নতারা নিখিলেশের জন্যই অপেক্ষা করছিল। নিখিলেশকে দেখেই জিজ্ঞেস করলে, কি হলো, কিছু ঠিক করলে? নিখিলেশ বললে, না। কেন, এতক্ষণ তাহলে কি করলে, কোথায় গেলে? গেলাম তো অনেক জায়গায়, কিন্তু আসলে তো টাকা 5,000 টাকা না হলে কোনো ব্যবসাতেই নামা যায় না। টাকাটা কোথায় পাবো? কথাটা দুজনেরই জানা ছিল। টাকা না হলে যে কিছু হয় না, এটা এমন কিছু নতুন কথা নয়। তবু নিখিলেশের একটা ক্ষীণ আশা ছিল, হয়তো সীতেশ এমন একটা পদ বলে দিতে পারবে যাতে কম টাকা লাগে। সীতেশ কলকাতায় থাকে, কলকাতাতেই জন্মেছে। সে অনেক লোককে চেনে। এককালে সীতেশদের অবস্থা ভালো ছিল, ভাইরাও বড়লোক। কেবল সেই একলা আলাদা হয়ে আছে, আর চাকরি করে যা উপায় করে তা দুহাতে উড়িয়ে দেয়। নিজে বড় হয়নি, বড় হতে তার ইচ্ছেও নেই। নয়নতারা বললে, কিন্তু টাকা তো ধারও পাওয়া যায়। নিখিলেশ বললে, তাও তো ভেবেছি, কিন্তু শেষকালে যদি ব্যবসাতে লোকসান যায়, তখন যে একুল উকুল দুকুল যাবে, তার চেয়ে আগে বরং ভেবেচিন্তে নামাই ভালো। তাহলে কিসের ব্যবসা করবে? নিখিলেশ বললে, সে না হয় ভেবেচিন্তে একটা বার করা যাবে, কিন্তু টাকাটা কোথায় পাবো তাই আগে ভাবছি। ধরো আমার গয়নাগুলো যদি বেচে দিই, তো কত টাকা আসবে? তুমি গয়না বেচে দেবে? যে গয়নাটা শ্যাকরার দোকানে বাঁধা রয়েছে সেটাই তো এখনো ছাড়িয়ে আনা হলো না। নয়নতারা বললে, টাকা হলে আবার গয়না হবে, কিন্তু এখন তো কাজে লাগুক। আমাদের অফিসের মালা বসু তো প্রথমে গয়না বিক্রি করে দিয়েছিল, এখন আবার নতুন গয়না কিনে নিয়েছে। কিন্তু গয়না বলতে নয়নতারার আছেই বাকি 4 গাছা করে চুড়ি 2 হাতে আর একখানা সরু চেন হার, সব মিলিয়ে বড়জোর 13-14 ভরি। 100-150 টাকা করে সোনার ভরি। বেচলে 1,500 টাকাও হয়তো পাওয়া যাবে না। অথচ বিয়ের সময় কত সোনা ছিল তার। শ্বশুর একটা হীরের সীতাহার দিয়েছে তার মুখ দেখে। শাশুড়িও দিয়েছিল 1 জোড়া জড়োয়ার বালা, হিরে পান্না সেট করা। আরও কত গয়না পেয়েছিল, তার কি আর হিসেব আছে? সেদিন কি নয়নতারা জানতো যে সে আবার বিয়ে করবে, আবার সংসার হবে তার? সে কি জানতো যে তাকে চাকরি করতে হবে কোনোদিন? নাকি জানতো যে 5,000 টাকার জন্য আবার একদিন তার গয়না বাঁধা দেবার দরকার হবে? সকালবেলা নিখিলেশ ঘুম থেকে উঠতেই নয়নতারা বললে, আচ্ছা, সেদিন তুমি নবাবগঞ্জে গেলে তো আমার গয়নাগুলো চাইলে না কেন? নিখিলেশের মনে ছিল না। বললে, আমি নবাবগঞ্জে গেলাম কবে? বাহ, তোমার মনে নেই? তুমিই তো বললে তুমি নবাবগঞ্জে গিয়েছিলে, তোমাকে দেখে সে আমার কথা জিজ্ঞেস করলে। এতক্ষণে মনে পড়ল নিখিলেশের, সে যে মিথ্যে কথা বলেছিল সেটা তার মনে ছিল না। বললে, হ্যাঁ, জিজ্ঞেস করলেই তো। জিজ্ঞেস করলে নয়নতারা কেমন আছে। তা তুমি কি বললে? কি আর বলবো, বললুম তুমি ভালো আছো। তারপর? তারপর আর কি, মনে হলো বাড়ির ভেতরে বোধহয় লুচি টুচি ভাজা হচ্ছে। নয়নতারা বললে, তা তখন আমার গয়নার কথাটা তুললে না কেন? বললে না কেন যে নয়নতারার গয়নাগুলো দিন? নিখিলেশ এর জবাবে কি বলবে তা বুঝতে পারলে না। একটু ভেবে নিয়ে তখনই বললে, সেটা আমি বলবো ভেবেছিলুম, কিন্তু আবার ভাবলুম শেষে যদি কিছু অপমান করে, গাল বাড়িয়ে চর খেতে যাব। নয়নতারা বললে, বারে, ও তো আমারই জিনিস,
আমার বিয়ের সময় ওসব তো আমাকে দেওয়া হয়েছিল, সুতরাং ওটা তো আমারই প্রাপ্য। নিখিলেশ বললে, দেখো, একবার গয়না চেয়ে আমি যথেষ্ট শিক্ষা পেয়েছি, তারপর আর কোন সাহসে চাই? আর তাই আমি কিছু বললাম না, যেমন গিয়েছিলাম তেমনি আবার চলে এলুম। নয়নতারা বললে, তা আমার গয়না চাইতে যদি তোমার এতই লজ্জা, তো আমিই যাব, আমি নিজে গিয়ে গয়নাগুলো চেয়ে আনব। তুমি যাবে? নিখিলেশ মনে মনে ভয় পেয়ে গেল, যদি সত্যি সত্যি নয়নতারা নবাবগঞ্জে যাবার জন্য জেদ ধরে তখন? নিখিলেশ বললে, ছি ছি, তুমি কেন যাবে? তুমি সেখানে গেলে লোকে কি বলবে বলো তো? নয়নতারা বললে, লোকে যা ইচ্ছে বলুক গে, তাতে আমার কি এলো গেল? নিখিলেশ বললে, তবু তুমি তো এককালে সে বাড়ির বউ ছিলে, আবার দ্বিতীয়বার বিয়ে করেছ, এসব দেখতে পেলে তারাই বা কি বলবে বলো দেখিনি? সে তো আর কলকাতাও নয়, নৈহাটিও নয়, সে একেবারে অজপাড়া গাঁ। তারা যখন তোমাকে জিজ্ঞেস করবে এতদিন কোথায় ছিলে, তখন কি বলবে? একদিন তুমিই তো সকলের সামনে বড় গলা করে শ্বশুর শাশুড়িকে কত কথা শুনিয়ে এসেছিলে, নিজের স্মৃতির সিঁদুর ঘষে মুছে ফেলেছিলে, হাতের শাঁখা নেওয়াও ভেঙে গুঁড়িয়ে ফেলেছিলে। এখন আবার তাদেরই কাছে মাথা নিচু করে হাত পাততে তোমার লজ্জা করবে না? নয়নতারা বললে, হাত পাতার কথা বলছো কেন? আমি কি সেখানে দয়া ভিক্ষা করতে যাচ্ছি? আমার নিজের জিনিস চাইব, তাতে লজ্জা কি? আমি তো পরের জিনিস চাইছি না। না, তবু তারা ভাববে টাকার অভাবে তুমি তাদের কাছে মাথা নিচু করছো। ভাবলেই হলো, তাদের ভাবনা তো আর তুমি আটকাতে পারবে না। নয়নতারা বললে, তারা যা খুশি ভাবুক, আর সত্যি কথা বলতে কি, টাকারও তো আমাদের দরকার। এই যে আজ নৈহাটি থেকে ডেলি প্যাসেঞ্জারি করছি, এখন কলকাতায় একটা বাড়ি থাকলে আমাদের কত সুবিধে হতো বলো দেখিনি? সে গয়নাগুলো বেচলে তার দাম অন্তত কম করেও 50,000 টাকা তো বেকসুর হবে, আর সেই টাকা দিয়ে ছোটখাটো একটা বাড়ি কেনার পরও যা টাকা থাকবে তা দিয়ে কোনো ব্যবসা ট্যাবসা তো করতেই পারি আমরা। তারা বড় লোক, তাদের 50,000 টাকা থাকলেই বাকি আর গেলেই বাকি। নিখিলেশ বললে, তা সদানন্দবাবু যখন আমাদের বাড়িতে ছিলেন তখন গয়নার কথাটা একবার তুললেই পারতে, তাহলে তো আর এখন তোমাকে সেগুলো চাইতে সেখানে যেতে হতো না। আমার মনে ছিল না তখন, তুমি আমায় মনে করিয়ে দিলেই পারতে। নিখিলেশ বললে, আমি তোমায় গয়নার কথা মনে করিয়ে দেব, তাহলেই হয়েছে। তখন তোমার যা মেজাজ, তোমার মুখ দেখতেই তোমার ভয় হতো। কি যে তুমি বলো তার ঠিক নেই। একটা রোগী মানুষকে একটু সেবা করব না বলতে চাও? মরো মরো লোকটাকে বাঁচিয়ে তুলেছি, সেইটাই আমার মস্ত অপরাধ হলো? নিখিলেশ বললে, থাক থাক, সেসব পুরনো কথা না তোলাই ভালো। যা হয়ে গেছে তা হয়ে গেছে, ল্যাঠা চুকে গেছে, এখন ও নিয়ে আর তেতো করার দরকার নেই। নয়নতারা বললে, না, তেতো করছি না, কিন্তু আমি নবাবগঞ্জে যাবই। কাল ছুটি আছে, কালই ভোরবেলার ট্রেনে এখান থেকে বেরিয়ে যাব, তারপরে আবার দুপুরবেলার ট্রেনে ফিরে আসব। বাড়িতে এসে খাওয়া দাওয়া করব। ওরা যদি খেয়ে যেতেও বলে তো তুমি যেন আবার রাজি হয়ে যেও না। যাদের বাড়ি একদিন ঘেন্নায় ছেড়ে এসেছি তাদের বাড়িতে জল গ্রহণ করাও পাপ। তারপর গিরিবালাকে ডেকে বলে দিলে নয়নতারা, গিরিবালা, আমরা কালই ভোরের ট্রেনে বেরিয়ে যাচ্ছি, তোমাকে আর সকাল সকাল উনুনে আঁচ দিতে হবে না, আমরা বাইরেই চা খাবো। তুমি বেলা হলে ধীরে সুস্থে নিজের চা করে নিও, আমরা বিকেলে বাড়ি এসে ভাত খাবো। নিখিলেশ আপত্তি করতে গেল, বললে, কালকে নাই বা গেলে, পরে না হয় কোনোদিন যাওয়া যাবেক্ষণ, এত তাড়াতাড়ি কিসের? নয়নতারা বললে, না, আমি কালকেই যাব, তোমাকে ভোরবেলা ঘুম থেকে উঠিয়ে দেব। বড় মুশকিলে পড়ল নিখিলেশ। নয়নতারা যেরকম জেদি মেয়ে, সে যখন একবার নবাবগঞ্জে যাব বলে মনে করেছে তখন সে যাবেই, তাকে আর ঠেকানো যাবে না। কেন যে সেদিন নিখিলেশ মিথ্যে কথা বলতে গিয়েছিল যে সে নবাবগঞ্জে গিয়েছিল, তখন যদি জানতো যে নয়নতারা একদিন তার সেই কথা বিশ্বাস করে নিজেই নবাবগঞ্জে যেতে চাইবে, তাহলে কি অমন করে মিথ্যে কথা বলে নয়নতারার মন ফেরাতে চাইতো? ভোর তখনও হয়নি ভালো করে, চারিদিক বেশ অন্ধকার। নয়নতারা নিখিলেশকে ঠেলতে লাগলো, ওগো, ওঠো ওঠো, দেরি হয়ে যাবে, ওঠো।
নিখিলেশ আর শুয়ে থাকতে পারলে না, বিছানা ছেড়ে উঠে পড়ল। কিন্তু তার বড় ভয় করতে লাগলো। নবাবগঞ্জে গিয়ে সে কি দেখবে কে জানে। সদানন্দবাবু যদি শেষ পর্যন্ত সেখানে না থাকে, যদি সেখানে কেউই না থাকে, ততক্ষণে ট্রেন আসবার সময় হয়ে যাচ্ছিল। নয়নতারার সঙ্গে নিখিলেশও সেই অস্পষ্ট অন্ধকার রাস্তায় পা বাড়িয়ে দিলে। সেই 1947 সালে দেশ স্বাধীন হয়ে গেছে। স্বাধীন হবার সঙ্গে সঙ্গে দেশের ইতিহাস, ভূগোল সবকিছুই আস্তে আস্তে বদলে গিয়েছিল। সবচেয়ে বদলে গিয়েছিল কলকাতা শহরটা। 200 বছরের জঞ্জাল কি সহজে পরিষ্কার হয়? কিন্তু তবু যতটুকু পরিষ্কার হওয়ার হয়তো তা হয়েছিল। কিন্তু নবাবগঞ্জে তার কিছুই হয়নি। তখনও রেলবাজারে ট্রেন এসে থামলেই সামনে কয়েকটা রিকশা দাঁড়িয়ে থাকে খদ্দেরের আশায়। রিকশার খদ্দের তেমন হয় না, হলেও কাছাকাছি তার পরিধি। কিন্তু নবাবগঞ্জের খদ্দের বড় একটা থাকে না, থাকে কালে ভদ্রে। নবাবগঞ্জে রিকশা চড়ার লোক তেমন নেই। নবাবগঞ্জ তখনও সেই আগেকার মোগল আমলেই আটকে ছিল। আগে বাস যেমন চলতো তেমনি তখনও চলত, কিন্তু সে বাস নবাবগঞ্জ ছুঁয়ে যেত না। নবাবগঞ্জের পাশ দিয়ে সোজা চলে যেত একেবারে বাজিতপুরের দিকে। কারো অসুখ হলে যেতে হবে সেই রেলবাজারে। ছেলেরা লেখাপড়া করবে, তাও যেতে হবে রেলবাজারের স্কুল কলেজে। স্বাধীনতার এত বছর পরেও নবাবগঞ্জ তাই তখনও একটা পাণ্ডববর্জিত দেশ হয়ে বিরাজ করছিল। বারোয়ারিতলার নিতাই হালদারের দোকানের মাচায় বসে তখনও সেই আগেকার মতো তাস খেলা চলে। বেহারিপালের মুদিখানার সামনে তখনও খদ্দেররা তেল, হলুদ, মশলা, কেরোসিন তেলের সওদা করে। হঠাৎ পরমেশ মৌলিকের নজর পড়ল। রিকশায় কারা যায়? রিকশাওয়ালাকে উদ্দেশ্য করেই পরমেশ মৌলিক জিজ্ঞেস করলে, কোথাকার যাত্রী গো? রিকশাওয়ালা জবাব দিলে, নবাবগঞ্জের। নবাবগঞ্জে কাদের বাড়ি? চৌধুরী বাড়ি। চৌধুরী বাড়ির নাম শুনেই সবাই অবাক। চৌধুরী বাড়ি তো ভূতের বাড়ি। ছোট মশাই বাড়ি বিক্রি করে দিয়ে কবে সুলতানপুর চলে গিয়েছিল সে খবর কি এরা জানে না? আর সেই চৌধুরী মশাইও তো কবে মারা গেছেন। শালাবাবু এসে সে খবর একদিন দিয়ে গিয়েছিল। তাহলে এরা এতদিন পরে কার খোঁজ নিতে এসেছে? নিতাই হালদার, গোপাল ষাট, কেদার তারাও এবারে কৌতূহলী হয়ে উঠল। রিকশার সামনে পর্দা দিয়ে ঢাকা রয়েছে, ভেতরে মেয়ে ছেলের আধখানা মুখ দেখা যাচ্ছে। গোপাল ষাট বললে, ভেতরে কারা? রিকশার ভেতরে বসে নিখিলেশ বললে, দেখেছ কি কাণ্ড, এদের সবকিছু জানা চাই, না জানলে এরা ছাড়বে না। বলে পর্দাটা সরিয়ে নিজের মুখ বাড়ালো নিখিলেশ। জিজ্ঞেস করলে, চৌধুরী বাড়িতে কেউ নেই? পরমেশ মৌলিক সে কথার উত্তর না দিয়ে জিজ্ঞেস করলে, আপনারা কোত্থেকে আসছেন? আমরা আসছি নৈহাটি থেকে। এখানে সদানন্দবাবু আছেন? নিতাই হালদার, গোপাল ষাট আরো অবাক। এই তো কদিন আগে শালাবাবু এসে সদার খোঁজ করেছিল, আবার এরা তার খোঁজে এসেছে কেন? এদেরও কি টাকার লোভ? নয়নতারা বললে, কই, তুমি যে বলেছিলে সে নবাবগঞ্জে থাকে, তুমি এসে তার সঙ্গে দেখা করেছ? সমস্ত ব্যাপারটা যেন নয়নতারার কাছে কেমন গোলমেলে মনে হলো। নিখিলেশ কি জবাব দেবে বুঝতে পারলে না। তারপরে বললে, বোধহয় সদানন্দবাবু কোথাও চলে গিয়েছেন। আমি যখন এসেছিলাম সেদিন তো ছিলেন। পরমেশ মৌলিক বললে, সে তো আজ বছর হলো নিরুদ্দেশ মশাই, অনেক বছর গাঁয়ে আসেনি। আপনারা কি নতুন এলেন নাকি? সে কথার জবাব না দিয়ে নিখিলেশ রিকশাওয়ালাকে বললে, চলো চলো রিকশাওয়ালা, তুমি চলো। কিন্তু নয়নতারা বললে, না, যাবে না, থামাও। বলে নয়নতারা নিজেই রিকশা থেকে নেমে পড়ল। হঠাৎ নেমে একেবারে নিতাই হালদারের দোকানের মুখোমুখি গিয়ে দাঁড়ালো। বললে, সদানন্দবাবু কি এখানে থাকেন না? নিতাই হালদার তখন যেন সামনে ভূত দেখেছে। এ সেই সদানন্দর বউ না? পরমেশ মৌলিকও চিনতে পেরেছে। বিস্ময়ে কৌতূহলে সকলের মুখ চোখ তখন হাঁ হয়ে গেছে। সেদিনকার বৌরানীকে যে হঠাৎ এই পরিবেশে দেখতে পাবে তা তারা স্বপ্নেও ভাবতে পারেনি।
কারোর মুখ দিয়ে তখন আর কোনো কথা বেরোচ্ছে না। ওদিকে বেহারি পাল মশাইও তার দোকান থেকে মুখখানা দেখে চিনতে পেরেছিল। সঙ্গে সঙ্গে বাড়ির ভেতরে ছুটে গিয়েছে গিন্নির কাছে। ওগো, কোথায় গেলে তুমি? কারা এসেছে দেখে যাও। সমস্ত বারোয়ারি তলায় তখন যেন একেবারে বিদ্যুৎ খেলে গেছে। এমনিতে নবাবগঞ্জ শান্তশিষ্ট জায়গা, তাদের জীবনে কোথাও কোনো বৈচিত্র্য থাকে না। চমকে উঠবার মতো ঘটনা কচ্চিৎ কদাচিৎ ঘটে। সকালে সূর্য আকাশে উঠতে হয় বলেই ওঠে, আর সন্ধে হয় বলেই যেন তা ডুবে। সদার বউকে সশরীরে এমনভাবে বারোয়ারি তলার মধ্যে দেখা যাবে তা ভাবাই যায়নি। সঙ্গে সঙ্গে তাসের সাহেব টেক্কা বিবি তাদের মাথায় উঠেছে। তার বদলে একেবারে জলজ্যান্ত সাহেব বিবি তাদের সামনে এসে উদয় হয়েছে যেন। কেন, চৌধুরীদের কেউ নেই বাড়িতে? চৌধুরীদের বাড়িটা বারোয়ারি তলা থেকে দেখা যাচ্ছিল। সামনে বন জঙ্গল, বাড়ির গায়ে অশ্বত্থ গাছ জন্মে ছায়া করে রেখেছে, যেন ভূতের বাড়ির চেহারা নিয়েছে সেটা। নিতাই হালদার বললে, আগে তাঁরা মারা গেছেন, ছোট মশাইয়ের গিন্নিও মারা গেছেন, ছোট মশাইও ভাগলপুরে মারা গেছেন। তার ছেলে সদানন্দ, সেও তো নিরুদ্দেশ। নয়নতারা অবাক হয়ে গেল। বললে, নিরুদ্দেশ এখানে নেই? তবে যে শুনেছিলাম তিনি এখন এখানে থাকেন। আপনি ভুল শুনেছেন, কেউ নিশ্চয়ই আপনাকে ভুল শুনিয়েছে। সে তো বহুকাল নিরুদ্দেশ। একবার শুধু গাঁয়ে এসেছিল, তাও সে আজ অনেক দিন হয়ে গেল। তারপরে রেলবাজারের প্রাণকেষ্ট শাহমশাই এ বাড়ি কিনে নিয়েছিলেন, কিন্তু তাঁরও তা সহ্য হলো না। কেনার দুদিন পরেই অপঘাতে মারা গেছেন। এখন তো এ বাড়ি একরকম বেওয়ারিশই পড়ে আছে। কথাগুলো শুনে নয়নতারা হঠাৎ নিখিলেশের দিকে ফিরল। বললে, কই, তুমি যে বলেছিলে বাড়ির চেহারা নতুন হয়ে গেছে? নিখিলেশ আমতা আমতা করতে লাগলো। হয়তো ভেবেচিন্তে একটা কিছু জবাব দিত, কিন্তু তার আগেই তাকে বাঁচিয়ে দিলে বেহারি পাল মশাইয়ের বউ। খবরটা পেয়ে বেহারি পালের বউ ঘোমটা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছে। বৌমা বলে ডাকতে ডাকতে একেবারে সামনের দিকে এগিয়ে আসছিল। নয়নতারাও সামনে যেতেই বেহারি পালের বউ তাকে দু হাতে বুকে জড়িয়ে ধরেছে। ও মা, কতদিন পরে তুমি এলে বৌমা। নয়নতারা বললে, আপনি কেমন আছেন দিদিমা? দিদিমা তখন নয়নতারাকে টানতে টানতে একেবারে বাড়ির অন্দরমহলে নিয়ে গিয়ে তুলেছে। নিখিলেশ বাইরে রিকশাতে বসে রইল। বাড়ির ভেতরে গিয়ে দিদিমা অনেক কথা উজাড় করে দিতে লাগলো। কথা বলতে বলতে দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো তার। বিহারি পালের ছেলে মেয়ে কিছু নেই। নয়নতারা যখন নবাবগঞ্জে বউ হয়ে এসেছিল, তখন তাকে নিজের মেয়ের মতো করেই ভালোবেসেছিল বিহারি পালের বউ। সে আজ এতদিন পরে ফিরে এসেছে, এই আনন্দ যেন রাখবার জায়গা নেই তার। নয়নতারা বললে, এদের বাড়িতে কেউ নেই কেন দিদিমা? দিদিমা বললে, আর কে থাকবে বৌমা, থাকবার আছেটাকে। তুমিও চলে গেলে, আর সেই থেকেই ভাঙন শুরু হলো। সেই থেকে ওটা ভূতের বাড়ি হয়ে পড়ে আছে। নয়নতারা আর কি বলবে এই কথার জবাবে? সে যে সদানন্দর কাছ থেকে তার গয়নাগুলো চাইতে এসেছিল, তার মুখ ফুটে বলা হলো না। নয়নতারা বললে, আমি তাহলে আসি দিদিমা। দিদিমা বললে, সে কি বৌমা, এতদিন পরে এলে আর এমনি হুট করে এসেই চলে যাবে? না, আমার সঙ্গে লোক আছে, রিকশায় বসে আছে, আমার আবার ফিরতে দেরি হয়ে যাবে। যেতে হবে সেই নৈহাটিতে, ঝিকে রান্না করে রাখতে বলে এসেছি। নৈহাটি? কেন বৌমা, নৈহাটিতে আবার কে আছে তোমার? নয়নতারা বললে, নৈহাটিতেই তো আমি এখন থাকি দিদিমা। বিয়ে করার পর তো আমি নৈহাটিতেই আছি। আমরা দুজন কলকাতায় চাকরি করি আর ডেলি প্যাসেঞ্জারি করি নৈহাটি থেকে। কথাটা শুনে দিদিমা যেন কেমন আকাশ থেকে পড়ল। নয়নতারার মুখের দিকে আরো তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখলে, সত্যি তো, নয়নতারার সিঁথিতে সিঁদুর উঠেছে, হাতে আবার নোয়া। অথচ নয়নতারা তখন আর বসল না, তাড়াতাড়ি বিদায় নিয়ে সোজা একেবারে বাইরে এসে দাঁড়াল। নিখিলেশ তখন চুপ করে রিকশাটার ওপর বসেছিল। নয়নতারা রিকশায় উঠেই সোজাসুজি বলে উঠল, তুমি আমাকে সব মিথ্যে কথা বলেছিলে। বলো, কেন মিথ্যে কথা বলেছিলে? এখানে তো কেউ থাকে না, সে তো এখানে নেই। তাহলে কেন তুমি বলেছিলে যে বাড়ি নতুন করে সারিয়েছে, বাড়িতে খুব ধুমধাম চলেছে,
ভেতর থেকে লুচি ভাজার গন্ধ আসছে, আমাকে ভোলাবার জন্য বলেছিলে? বলো, কথা বলছো না কেন? জবাব দাও। রিকশাটা আবার তখন সেই বারোয়ারিতলার পথ দিয়ে রেল বাজারের দিকে চলতে আরম্ভ করেছে। নয়নতারা বারবার জিজ্ঞাসা করতে লাগলো, বলো, কেন তুমি আমাকে অমন করে ঠকিয়েছিলে? সে ভালো থাকলে আমি খুশি হব বলে, না আমাকে তুমি ওই বলে ভোলাতে চেয়েছিলে? বলো, আমার কথার জবাব দিচ্ছ না কেন? জবাব দাও। রিকশাওয়ালা তখন ধুলো কাদার মধ্যে প্রাণপণে রিকশাটা টানতে টানতে নিয়ে চলেছে। নয়নতারা আবার বলতে লাগলো, বলো, জবাব দাও। এতদিন তুমি তাহলে আমাকে যা কিছু বলে এসেছো সবই মিথ্যে, সমস্ত মিথ্যে কথা? কিন্তু আমি এতদিন সরল মনে তোমার সব মিথ্যে কথাগুলো বিশ্বাস করেছিলাম যে তুমি এত মিথ্যেবাদী। নয়নতারা আবার জিজ্ঞেস করলে, কই, তুমি জবাব দিচ্ছ না যে? নিখিলেশ বললে, দেখো, আমি তোমাকে মিথ্যে কথা বলিনি। আমি যা শুনেছিলুম তাই তোমায় বলেছি। আমি একটুও বাড়িয়েও বলিনি, কমিয়েও বলিনি। নয়নতারা বললে, আবার তুমি মিথ্যে কথা বলছো? নিজের দোষ স্বীকার করতে তোমার এত লজ্জা? তুমি কি মনে করো কি তুমি একমাত্র চালাক আর সবাই বোকা? তুমি বোধহয় ভেবেছিলে ওই কথাগুলো বললে আমি সদানন্দবাবুর ওপর খুব চটে যাব, না? ভেবেছিলে আমার মন ওর দিকে আর ঢলবে না, না? কিন্তু তুমি একবারও তো ভাবলে না যে তা কখনো সম্ভব হতে পারে না। আশ্চর্য, সে আর তুমি, তার সঙ্গে তুমি নিজের তুলনা করো। সে মানুষ নয় তা জানো, সে একজন দেবতা। তোমার মতো জানোয়ার পশু নয় সে। এমনকি নৈহাটিতে ফিরে এসেও নয়নতারার রাগ গেল না। যতক্ষণ ট্রেনে ছিল সমস্ত রাস্তায় একটা কথাও বললে না নয়নতারা। আস্তে আস্তে নিখিলেশ নয়নতারার মনটা স্বাভাবিক করতে চেষ্টা করে সবেমাত্র একটু সফল হয়েছিল। অনেক মিথ্যে কথা, অনেক স্তব বাক্য বলে মাত্র একটু শান্ত করেছিল নয়নতারাকে। তাও বিগড়ে গেল একদিনের মধ্যে। শীতের সেদিন বললে, কি হে, আবার মন মরা কেন? আবার কি হলো? নিখিলেশ বললে, কিছু ভালো লাগছে না ভাই। শীতেশ বরাবর বেপরোয়া মানুষ। বললে, মনকে প্রশ্রয় দিও না ভাই। মনকে একটু প্রশ্রয় দিয়েছ কি অমনি সে বেটা পেয়ে বসবে। সেই জন্যই তো আমি মদ খাই হে। মদ খেলেই মন বাঁচাদন একেবারে জব্দ। তারপর খানিক পরে আবার বললে, জানো, সেদিন মানদা মাসি তোমার কথা জিজ্ঞেস করছিল, বলছিল আর একদিন তোমাকে নিয়ে যেতে। নিখিলেশ বললে, আমি কি আর কি করব ভাই? টাকা জোগাড় করতে না পারলে আমার সেখানে গিয়ে কি লাভ? শীতেশ বললে, টাকা লোন নাও, ধার করো। নিখিলেশ বললে, ধার শুধব কি করে? ধার নিতে ভয় করে যে আমার। শেষকালে দেনার দায় একুল উকুল দুকুল যাবে যে। সে কি হে, কারবার করতে গেলে ধার না নিলে চলে? কে না ধার নেয়? টাটা ধার নেয় না, বিড়লা ধার নেয় না। এদিকে বড়লোক হবার ইচ্ছে আছে, ওদিকে আবার ধার নিতেও ভয়। ওকেই তো বলে মিডল ক্লাস মেন্টালিটি। যদি বলো তো কম সুদে টাকা তোমাকে ধার পাইয়ে দিতে পারি আমি। নিখিলেশ বললে, না ভাই, ওদিকে তুমি আমাকে লোভ দেখিও না। সত্যিই তো, মধ্যবিত্ত সমাজের ছেলে নিখিলেশ। টাকা ধার করে সে পথে বসবে নাকি? এককালে দেশ সেবা করবে বলে জীবন আরম্ভ করেছিল, তারপর কোথা দিয়ে কোন পাকে চক্রে পড়ে এখন কেরানিতে পরিণত হয়েছে। আগেকার জীবনের সেই বড় বড় স্বপ্ন কোথায় চলে গেল? এখন আর সেই আদর্শবাদ নেই, সেই উদারতাও নেই তার। আগে কত দিকে চাঁদা দিয়ে টাকা বিলিয়ে দিয়েছে। মানুষের উপকার করবার সেই অলীক বিলাসিতাও কখন মন থেকে উবে গিয়েছে। এখন মনে হয় সবাই শুধু স্বার্থপর, আর সকলেই যখন স্বার্থপর, তাহলে সেই বা স্বার্থপর না হবে কেন? অফিস থেকে বেরিয়েও বাড়ি ফেরার আর কোনো তাড়া থাকে না তার। আগে ছুটতে ছুটতে যেতে হতো নয়নতারার অফিসে। যতক্ষণ না নিখিলেশ গিয়ে পৌঁছতো ততক্ষণ নয়নতারা অফিসের সামনে চুপ করে দাঁড়িয়ে থাকত। এখন আবার নয়নতারা অফিসে আসা বন্ধ করেছে। এখন থেকে আর সে চাকরি করবে না বলেছে। বলেছে, আমার চাকরি করবারও দরকার নেই, আর আমার টাকারও দরকার নেই। তুমি যখন আমাকে বিয়ে করেছ তখন আমাকে খাওয়ানো পড়ানোর সমস্ত দায়িত্ব তোমার। নিখিলেশ বলেছে, আমি তো বলছি আমাকে তুমি ক্ষমা করো। নয়নতারা বলেছে, তুমি আমার যা ক্ষতি করেছ এরপরে তোমার ক্ষমা চাইতে লজ্জা করে না?
তুমি মনে করেছ একটার পর একটা দোষ করে যাবে আর আমি তোমাকে ক্ষমা করব? দোষ করারও একটা সীমা থাকে মানুষের। তুমি কি সে সীমা রেখেছ যে তোমাকে আমি ক্ষমা করব? আর ক্ষমা করবার কথা উঠছে বা কেন? আমার সঙ্গে তোমার সম্পর্ক রাখারই বা কি দরকার? আমাকে তুমি ছেড়ে দাও না। ছেড়ে দেব মানে? হ্যাঁ, ছেড়ে দাও। আজকাল তো সে আইনও হয়েছে। আর তুমি যদি না ছাড়তে পারো তো আমি না হয় তোমাকে ছেড়ে চলে যাই। কোথায় কোথায় যাবে তুমি? আমার যেখানে খুশি চলে যাব। তোমাকে তা বলবো কেন? আমার অনেক সাধ ছিল আমি সংসার করব, কিন্তু ভগবানের যখন তা ইচ্ছে নয় তখন আর মিছিমিছি সে চেষ্টা কেন? আজকাল তো কত মেয়ে বিয়ে না করে একলা রয়েছে। আমিও না হয় সেই রকম একলা একলাই জীবন কাটিয়ে দেব, মনে করে নেব আমার কেউ নেই। নিখিলেশ বলেছে, না না, ওসব কাণ্ড করতে যেও না, লোকে হাসাহাসি করবে। তুমি থামো। লোকের হাসিটা বড় না মানুষের জীবনটা বড়? বাইরের লোক কি বললে না বললে তা নিয়ে ভাবতে আমার বয়ে গেছে। মানুষের সহ্যেরও একটা সীমা আছে। নিখিলেশ কাছে গিয়ে তাকে আদর করতে গেছে। বলেছে, শোনো শোনো, ওসব নিয়ে আর ভেবো না। যত ভাববে তত মাথা গরম হয়ে যাবে। নয়নতারা তার হাতখানা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে। বলেছে, সরো তুমি, তোমার মুখ দেখলেও আমার ঘেন্না হয়। বলে আর সারাদিন কথা বলেনি নিখিলেশের সঙ্গে। অফিসে যাওয়ার আগে নিখিলেশ রোজ গিরিবালাকে বলে আসত, তুমি একটু নজরে রেখো গিরিবালা, দিদিমণি যেন কোথাও বেরিয়ে না যায়। বলে আসত বটে, কিন্তু অফিসে বেরিয়েও নিখিলেশের মনে স্বস্তি ছিল না। অফিসে কাজ করতে করতেও কেবল বাড়ির কথা মনে পড়ত। যদি সত্যি সত্যি নয়নতারা কোথাও চলে যায়। এক বাড়িতে এক ছাদের তলায় বাস করা, অথচ কারোর সঙ্গে কারো বাক্যালাপ নেই। এরকম অবস্থা কতদিন সহ্য করা যায়? নিখিলেশের যেন দম আটকে আসত। এক এক সময় নয়নতারা সামনে গিয়ে দাঁড়াতো, বলতো, কি হলো, এখনো কথা বলবে না? সেদিন মাঝরাত্রে হঠাৎ কোথায় একটা শব্দ হতেই নিখিলেশের কেমন সন্দেহ হলো। মনে হলো পাশের ঘরের খিল খুলে যেন নয়নতারা বেরিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে পাশের ঘরের দরজার সামনে গিয়ে দেখলে দরজাটা ভেতর থেকে বন্ধ। কিন্তু না, নিখিলেশ বাইরে থেকে কান পেতে শুনলে নয়নতারা ভেতরেই আছে, ঘুমোচ্ছে। মিছিমিছি ভয় পেয়ে গিয়েছিল সে। আবার গিয়ে নিজের ঘরে ঢুকল, আবার বিছানায় গা এলিয়ে দিলে, কিন্তু সারা রাত আর ঘুম এলো না তার। কতদিন এরকম করে চালানো যায়? কতদিন বাড়িতে কথা না বলে মানুষ বাঁচতে পারে? একদিন কত স্বপ্ন ছিল দুজনের। স্বপ্ন ছিল চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করবে দুজনে, ব্যবসা করে টাকা জমিয়ে বড়লোক হবে। তারপর সেই টাকায় কলকাতায় একটা নিজস্ব বাড়ি করবে, গাড়ি করবে, মানুষের সমাজের 10 জনের মাথায় উঠবে। 10 জনের মাথায় উঠে নিজেরা মাথা উঁচু করে দাঁড়াবে। সেই সমস্ত স্বপ্ন সেই দিন থেকে গুঁড়িয়ে চুরমার হয়ে গেল। অথচ কেন যে চুরমার হয়ে গেল তা কেউ বুঝতে পারলে না, বুঝতে চাইলেও না। কেবল পরস্পরকে দোষারোপ করে পরস্পরে নিঃসঙ্গ জীবনযাপন করতে লাগল। মধ্যবিত্ত সমাজের মানুষের স্বপ্ন হয়তো এমনি করেই সামান্য কারণে ভেঙে যায়। সামান্য কারণেই যেমন আশায় আনন্দে একদিন উত্তাল হয়ে ওঠে, তেমনি আবার সামান্য কারণেই একদিন হতাশার অন্ধকার অতলে তলিয়েও যায়। তুমি কখনো সুখ পাওনি, স্বাচ্ছন্দ্য পাওনি, সচ্ছলতাও পাওনি, কিন্তু সুখ, স্বাচ্ছন্দ্য, সচ্ছলতার স্বপ্ন দেখতে তো তোমায় কেউ বারণ করতে পারে না। তাই স্বাদ তোমার অগাধ। কিন্তু স্বপ্ন যদি তোমার সার্থক না হয় তো হতাশ হওয়াই তো তোমার পক্ষে স্বাভাবিক। সংসারে সবাই তো যীশুখ্রিস্ট হয়ে জন্মায়নি, তথাগত বুদ্ধদেব হবার জন্যেও জন্মায়নি। তেমনি সংসারে সদানন্দ হয়েও কেউ জন্মায় না। জীবনে সুখ, দুঃখ, আনন্দ, হতাশা সমস্ত কিছুকেই যে সমানভাবে গ্রহণ করতে পারে তারই নাম তো সদানন্দ। সুখে থাকলেও সে সদানন্দ, দুঃখে থাকলেও সে সদানন্দ। টাকা থাকলেও সে সদানন্দ, টাকার অভাব থাকলেও সে সদানন্দ। কর্তাবাবু কি আগে থাকতেই জানতে পেরেছিলেন তার নাতি সারা জীবন সদানন্দ থাকবে, তাই তার নাম রেখেছিলেন সদানন্দ? তারিণী চক্রবর্তী তখন বাতে পঙ্গু, চলতে ফিরতে পারেন না। তবু এসেছেন বারোয়ারি তলায়। বেহারি পালমশাইও এসেছে। কে আসেনি? বহু বছর পরে নবাবগঞ্জে আবার যেন উৎসব লেগে গেছে। আগের দিন থেকেই আয়োজন শুরু হয়েছিল। ছোট মশাইয়ের ছেলে এতদিন পরে গ্রামে এসেছে। গ্রামে আগেও একবার এসেছিল সে, কিন্তু এবারে অন্যরকম আশা।
এবার যে যত পারো খাও, নিতাই হালদার, কেদার সরকার, গোপাল ষাট, পরমেশ মৌলিক, কেউ বাদ নেই। ছোট মশাই শ্রাদ্ধের খাওয়াটা বাদ পড়ে গিয়েছিল, সেজন্যে অনেকেরই আফসোস ছিল এতদিন। এবার তাও মিটল। কর্তাবাবুর নাতি বাপের সম্পত্তি পেয়েছে, লাখ লাখ টাকার উত্তরাধিকারী হয়েছে, কিন্তু তবু গ্রামের কথা ভোলেনি। প্রকাশ মামা সেই যে সুলতানপুর থেকে তার পেছু নিয়েছিল, আর তারপর থেকে তার সঙ্গ ছাড়েনি। তার মুখে কেবল একটাই কথা, সে কেবল একটা কথাই বলে চলেছে, সব টাকাটা তুই নিয়ে নিলি সদা? সদানন্দ বলেছে, না, সবটা নেব না, তোমাকে 10টা টাকা দেব। 10 টাকা মাত্র? কেন? সদানন্দ বললে, 10টা টাকা সেই ধর্মশালাতে তোমার কাছ থেকে নিয়েছিল, সেই টাকাটা। প্রকাশ মামার মুখটা কালো হয়ে গেল। বললে, 10টা টাকা নিয়ে আমি কি করব? তুই পেলি 8 লাখ টাকা, আর আমি মাত্র 10টা টাকা। অন্তত 4 লাখ আমাকে দে। আমি যে 4 লাখ টাকার হিসেব করে রেখে দিয়েছি, 4 লাখ টাকার কমে যে আমার কিছুতেই হবে না রে। সেই সুলতানপুরে ট্রেনে উঠবার সময় থেকে কেবল ওই একই কথা নিয়ে সদানন্দের কান ঝালাপালা করে দিয়েছে। কিন্তু সদানন্দ নির্বিকার। টাকার জন্য এরকম ভিখিরিপনা সদানন্দর কাছে নতুন নয়। ছোটবেলা থেকে এসব দেখতে দেখতে তার কাছে এ জিনিস পুরনো হয়ে গেছে। সেই ছোটবেলাকার কর্তাবাবু, সেই চৌধুরী মশাই, সেই কপিল পায়রাপোড়া, মানিক ঘোষ, ফটিক প্রামাণিক থেকে আরম্ভ করে এই প্রকাশ মামা পর্যন্ত সবাই এই টাকারই যন্ত্র। টাকার জন্যই এদের সৃষ্টি, আর টাকার সৃষ্টিও বোধহয় এদেরই জন্যে। এই টাকার জন্যই একদিন কপিল পায়রাপোড়া, মানিক ঘোষ, ফটিক প্রামাণিক আর কালীগঞ্জের বউকে প্রাণ দিতে হয়েছে। এই টাকার জন্যই প্রকাশ মামা আজ তার পেছু নিয়েছে। বৈষয়িক কাজ তো সোজা কাজ নয়, টাকার নিয়মটাই বোধহয় সেই জন্যে জটিল। কোর্ট থেকে সাকসেশন সার্টিফিকেট নেওয়া, তারপর ব্যাংক থেকে টাকা তোলা, তারও অনেক ঝঞ্ঝাট আছে। প্রকাশ মামা এসব ব্যাপারে ওস্তাদ লোক, সদানন্দর কোনো অসুবিধে হতে দিলে না। কিন্তু টাকাটা হাতে পাওয়ার পর থেকেই যেন সব ওলটপালট হয়ে গেল। সদানন্দ যেন কেমন হয়ে গেল, একেবারে অন্য মানুষ। প্রকাশ মামা বলতে লাগলো, কই রে, আমার ভাগের টাকাটা আমাকে দে। সদানন্দ বললে, তোমার কিসের ভাগের টাকা? প্রকাশ মামা আকাশ থেকে পড়ল যেন। বলল, বারে, আমার ভাগের টাকা নেই? আমি তোকে কলকাতা থেকে ডেকে নিয়ে এলুম, তোর টাকার খবরটা দিলুম। আমি খবরটা না দিলে তুই টাকার কথা কি জানতে পারতিস? কিন্তু সদানন্দ তখন প্রকাশ মামার সে কথায় কান দিলে না। টাকাটা নিয়ে সোজা চলে গেছে কলকাতায়। প্রকাশ মামাও পেছন পেছন গেছে। সদানন্দ বলে, তুমি কেন আর আসছো প্রকাশ মামা? প্রকাশ মামা বললে, সে কি রে, আমার ভাগের টাকা যতক্ষণ না পাই ততক্ষণ তো আসতেই হবে। ভাগের টাকা না পেলে আমি বাড়িতে গিয়ে বউয়ের কাছে মুখ দেখাবো কি করে? সদানন্দ বললে, টাকাটা তো তোমার নয় প্রকাশ মামা, টাকাটা তো আমার। তা যেমন তোর টাকা, তেমনি তো আমিও ওর কিছু ভাগ পাবো। আমার ভাগের টাকাটা দে, আমি চলে যাচ্ছি। তোর সঙ্গে আমি কেন মিছিমিছি ঘুরব? কিন্তু সদানন্দর কোনো দিকে কান নেই। একদিন নবাবগঞ্জ থেকে যখন প্রথম জীবন পরিক্রমা করতে বেরিয়েছিল, তখনই মানুষ চিনে ফেলেছিল সে। কর্তাবাবুকে চিনেছিল, চৌধুরী মশাইকে চিনেছিল, কালীগঞ্জের বউকে চিনেছিল, রাধাকে চিনেছিল, চিনেছিল প্রকাশ মামাকে। আর শুধু তাদেরই বা কেন, নবাবগঞ্জের সব মানুষকেই চিনে ফেলেছিল সে। তারপর কলকাতার মানদামাসি থেকে শুরু করে সমরজিৎবাবু কাউকেই চিনতে বাকি ছিল না তার। তারপর সমরজিৎবাবুর বাড়ির সেই পুত্রবধূটি, তারপর ছিল মহেশ, ছিল কত লোক। যে লোকটা রাস্তায় তার পকেট থেকে টাকা চুরি করে নিয়েছিল, তার কথাও তার মনে ছিল। এই সব মানুষ নিয়েই তো এই পৃথিবী। যে পৃথিবীর মানুষকে নতুন করে গড়ে তোলবার জন্য একজনের পর একজন অবতারের আবির্ভাব হয়েছে, একজনের পর একজন মহাপুরুষ হাসি মুখে প্রাণ বিসর্জন দিয়েছে, সেই পৃথিবীর মানুষের এই অধঃপতন কেন? কেন এত অবক্ষয়? আজ আর সদানন্দর কোনো সংশয় নেই। কি উদ্দেশ্য সাধন করতে সদানন্দ এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিল, সেটা এই পরিস্থিতিতে গৌণ হয়ে গেছে। আজকে এমন আবদার সে করবে না যে সে নিজে ভালো আর সবাই মন্দ। ভালো মন্দ বিচার করার ভার অনির্দেশ্য এক মহাকালের কাছে ছেড়ে দিয়ে সে নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু যারা তার শুভাকাঙ্ক্ষী, যারা তার চলন্ত পথকে কুসুমাস্তীর্ণ করতে চেয়েছিল,
তাদের সে মনে রাখবে। মনে রাখার নিদর্শন সে তাদের সকলকে দিয়ে যাবে তার এই অযাচিত অর্থের ভাগ দিয়ে। বউবাজারের সেই বাড়িটার কাছে আসতেই প্রকাশ মামা বললে, ওরে বাবা, ও বাড়িতে আমি যাব না। কেন? না, ও বাড়িতে মানদা মাসি আছে। মাসি টাকার গন্ধ পেয়েছে, আমাকে পেলে আর ছাড়বে না, গিলে খাবে। কিন্তু সদানন্দন না গেলে চলবে না। প্রকাশ মামা রাস্তার মোড় পর্যন্ত গিয়ে দাঁড়িয়ে পড়ল। বললে, ওরে সদা, তুইও ওখানে যাস নে, মাগি তোর টাকাগুলো সব নিয়ে নেবে। বাড়ির সামনে গিয়ে কড়া নাড়তেই মহেশ বেরিয়ে এলো। সদানন্দকে দেখে সে অবাক হয়ে গেছে। এই কমাসের মধ্যেই দাদাবাবুর এই কি চেহারা, কত সুন্দর দেখাচ্ছে। কাকিমা কোথায় মহেশ? মহেশের চোখ ছলছল করে উঠল। সদানন্দ বললে, কি হলো, কাকিমা ভালো আছেন তো? মহেশ বললে, বেঁচে আছেন এই পর্যন্ত দাদাবাবু। সদানন্দ বললে, আমার একটা কাজ আছে তার কাছে। দেখো, একদিন এই বাড়িতে কাকাবাবু কাকিমার কাছে অনেক আদর পেয়েছিলুম, তা তো তুমি জানো। সেদিন যে আমি এ বাড়ি থেকে চলে গিয়েছিলুম, তার জন্য আমি দায়ী নই মহেশ। মহেশ বুঝতে পারলে না কথাগুলো। বললে, হ্যাঁ, তা আপনাকে তো বাবু অত করে থাকতে বলেছিলেন। সদানন্দ বললে, হ্যাঁ, তবু থাকতে পারিনি। কাকাবাবুর দেওয়া সমস্ত সম্পত্তি আমি নিতে রাজি হইনি। কেন নিতে রাজি হইনি জানো? না, তোমাদের বাড়ির বউ দিদিমণির কথা ভেবে। তার ভবিষ্যৎ আমি নষ্ট করতে চাইনি। তা আজকে আমি অনেক টাকার মালিক হয়েছি মহেশ, অনেক অনেক টাকা। এত টাকা আমার কোনো কাজে লাগবে না। তার থেকে কিছু টাকা আমি তার নাম করে কাকিমার হাতে দিয়ে যেতে চাই। বউ দিদিমণির নামে? সদানন্দ বললে, হ্যাঁ, তিনি তো কারোর সামনে বেরোন না। কাকিমার হাতে দিয়ে গেলে নিশ্চয় তার কাছে পৌঁছবে। মহেশ বললে, কিন্তু বউ দিদিমণি তো আর নেই। নেই মানে? বলতে গিয়ে যেন মহেশের গলা আটকে গেল। একটু ধরা গলায় বললে, তিনি মারা গেছেন দাদাবাবু। মারা গেছেন? কবে? এই তো 2 মাস হলো। বিয়ে হওয়া স্তব্ধ জীবনে কখনো শান্তি পাননি তিনি। একদিন নিজের হাতেই নিজের প্রাণটা নিয়ে নিলেন। আমরা কেউই জানতে পারিনি দাদাবাবু। যখন জানতে পারলুম, দেখলুম তিনি আর কষ্ট সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়েছেন। সদানন্দ শুনে খানিকক্ষণ চুপ করে রইল। অথচ বাঁচার কত শখ ছিল তাঁর, নিজের ভবিষ্যৎ সম্বন্ধে কত সচেতন ছিলেন। সেই চিঠিটার কথাও মনে পড়ল সদানন্দ। অনেক রাত্রে দরজার তলার ফাঁক দিয়ে সেদিন চিঠিটা তার ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়েছিলেন। ভেবেছিলেন সদানন্দ চৌধুরী বাড়ি থেকে বিদায় হলেই তার ভবিষ্যৎ নিরঙ্কুশ হয়ে যাবে। সেই থেকে মাও শয্যাশায়ী হয়ে পড়েছে। বাবু থাকলে তবু একটা কথা বলবার লোক থাকতো তাঁর। দাদাবাবু তো আর মান নিজের ছেলে নয়, তা তো আপনি জানেন। ছোটবেলায় এই বড় দাদাবাবুকে বাবু পুষ্যি নিয়েছিলেন। ভেবেছিলেন নিজের ছেলে নেই, পুষ্যি ছেলেই নিজের ছেলের মতো বাপ মাকে দেখবে। তাই ছোটবেলাতেই ওর মেয়ের সঙ্গে বড় দাদাবাবুর বিয়ে দিয়েছিলেন। সমস্তই জানত সদানন্দ, সমস্তই তার মনে পড়তে লাগলো। হাতের মুঠোর মধ্যে টাকাগুলো তখনও কাঁটার মতন বিঁধছিল। এই কয়েক হাজার টাকা সে যার ভবিষ্যৎকে সুদৃঢ় করতে এসেছিল, সেই কিনা নিজে থেকেই চলে গেল। আর ওই রাক্ষসীকে ঘরে এনে তুলেছে বড় দাদাবাবু, সেই তো যত নষ্টের গোড়া। কিন্তু আমি তো কিছু বলতে পারি না, আমি পর। আমি বললেই লঙ্কাকাণ্ড বেঁধে যায়। তাই ভাবি, ওই যতদিন মা আছেন ততদিন আমিও আছি দাদাবাবু। তারপর আমিও এ বাড়ি ছেড়ে চলে যাব। এখানে থাকতে আর আমার ভালো লাগে না। কিরে, এতক্ষণ কার সঙ্গে কথা বলছিলি? হঠাৎ যেন সদানন্দ সম্বিত ফিরে এলো। প্রকাশ মামাকে দেখে মনে পড়ল সে কখন রাস্তার মোড়ের কাছে এসে পড়েছে। মহেশের সঙ্গে কথা বলা কখন যে শেষ হয়েছে তা তার খেয়ালই ছিল না। মাসিকে দেখলি? মাসিকে ওখানে দেখলি নাকি? সদানন্দ অন্যমনস্ক ছিল। তখনও তার মাথার ভিতরে মহেশের কথাগুলো তোলপাড় করছিল। বললে, মাসিকে? প্রকাশ মামা বললে, মাসিকে চিনিস না? সেই কালীঘাটের বস্তির বাড়িগুলি মানদা মাসি। তোকে ধরে তোর চরণ পুজো করেছিল রে। সেই মানদা মাসি তো এ বাড়িতে রয়েছে, বড়বাবুর কাছ থেকে টাকা ধুয়ে নেবে বলে। সেই ভয় তো আমি তোর সঙ্গে গেলুম না।
তা তোর কাছে টাকা চাইলে না মাসি? কিসের টাকা? প্রকাশ মামা রেগে গেল, বললে, তুই এত কি ভাবছিস বল দেখিনি? কি এত আকাশ পাতাল ভাবছিস? তুই খুলে বল তো, এখন কোথায় যাবি? আমি তো আর হাঁটতে পারছি না। সেই সুলতানপুর থেকে বেরিয়ে এত টোটো করে ঘুরতে পারা যায়? এখন কোথায় যাবি তাই ঠিক করে বল আমাকে। সদানন্দ বললে, তোমাকে আমার সঙ্গে আর ঘুরতে হবে না মামা, তুমি আমার সঙ্গে এলেই বা কেন? বারে, তুই তো তাজ্জব কথা বললি। আমি তোর সঙ্গে ঘুরছি কেন? তা আমার ভাগের টাকাগুলো দিয়ে দে, আমি চলে যাচ্ছি। সদানন্দ বললে, তোমাকে আমি টাকা দেব না মামা। তা টাকা দিবি না তো এতগুলো টাকা নিয়ে তুই করবি কি? তোর চাল চুলো মাগ ছেলে কিছুই তো নেই, এত টাকা তোর কি হবে? সদানন্দ বললে, কি হবে তার জবাব আমি তোমাকে দেব না। আমি এখন নবাবগঞ্জে যাব। নবাবগঞ্জে? নবাবগঞ্জে আবার কি করতে যাবি? সেখানে আবার তোর কে আছে? সে বাড়ি তো জামাইবাবু প্রাণকেষ্ট শাহকে বিক্রি করে দিয়েছে। তা হোক, আমার ইচ্ছে আমি নবাবগঞ্জে যাব, তোমার তাতে কি? বলে সদানন্দ শিয়ালদা থেকে ট্রেন ধরে সেই নবাবগঞ্জে এসেছিল। প্রকাশ মামাও সঙ্গে সঙ্গে এসেছিল। নবাবগঞ্জে খাওয়া দাওয়ার বহর দেখে প্রকাশ মামা সদানন্দর কাছে এসে বললে, এসব কি করছিস রে তুই? না, দেখছি শেষ পর্যন্ত টাকাগুলো তুই নয় ছয় করে ফেলবি। শেষকালে তুই এত ভূত ভোজন করাচ্ছিস। তা প্রকাশ মামা যা ভয় করেছিল সদানন্দ তাই করলে। তারিণী চক্রবর্তী, বেহারি পাল তো ছিলই, গ্রামের আরো যত গণ্যমান্য লোক ছিল সদানন্দ তাদের সকলকে বারোয়ারি তলায় ডাকিয়ে আনলে। তারপর তাদের সামনে সদানন্দ যা প্রস্তাব করলে তাতে প্রকাশ মামা আরো অবাক। সে এক রীতিমতো নাটক বটে। নবাবগঞ্জে হাসপাতাল করে দেবে সদানন্দ, স্কুল করে দেবে, খরচের সমস্ত টাকা দেবে সদানন্দ। সদানন্দ বললে, এ আমার টাকা নয় জ্যাঠামশাই, এ আপনাদেরই। আপনাদের মনে আছে বোধহয় আমার ঠাকুর দাদার অত্যাচারে এই বট গাছের ডালে গলায় দড়ি দিয়ে মরেছিল কপিল পায়রাপোড়া। আপনারা জানেন কালীগঞ্জের হর্ষনাথ চক্রবর্তীর বিধবা স্ত্রীকে ঠকিয়ে আমার ঠাকুর দাদা এই জমিদারি করেছিলেন। তা আপনারা জানুন আর না জানুন, আমি সব জানি। আমি আজ আপনাদের যে টাকা দিলুম এ সেই টাকা, এ আপনাদেরই টাকা, আপনাদেরই দিলুম। এই টাকা আমার নেবার কোনো অধিকার নেই। পাশে প্রকাশ মামা ছিল, তার তখন পাগল হতে শুধু বাকি। বললে, সব টাকা তুই এদের দিয়ে দিলি? তারিণী চক্রবর্তী বললে, আমি তখনই জানতুম বাবা যে তোমার মতন ছেলে হয় না। তুমি দীর্ঘজীবী হয়ে বেঁচে থাকো বাবা, আমি তোমাকে আশীর্বাদ করি। সদানন্দ বললে, অমন আশীর্বাদ আমাকে করবেন না জ্যাঠামশাই। বেশি দিন বাঁচার চেয়ে যেন বেশি ভালো কাজ করতে পারি এই আশীর্বাদ করলে আমি মাথায় তুলে নেব। ছোটবেলা থেকে দেখে এসেছি নবাবগঞ্জের ছেলেরা 6 ক্রোশ দূরে রেলবাজারে স্কুলে কলেজে পড়তে যায়। একটা হাসপাতাল নেই যে নবাবগঞ্জের লোকেদের চিকিৎসা হয়। আমার বাবা বা ঠাকুরদাদা তা করে দিতে পারতেন, কিন্তু করেননি। অথচ এ টাকা তো আপনাদেরই টাকা জ্যাঠামশাই। আপনাদের ঠকিয়েই তো এত টাকা তাদের সিন্ধুকে জমেছিল। তারা এই টাকার জন্য কাউকে ঠকিয়েছেন, কাউকে জমি থেকে উৎখাত করেছেন, আবার কাউকে বা বংশীঢালিকে দিয়ে খুনও করিয়েছেন। টাকার জোরে তারা আপনাদের কিছু কথা বলতে দেননি, তেমনি পুলিশের মুখও টাকা দিয়ে চাপা দিয়ে দিয়েছেন। বলতে বলতে সদানন্দ আবেগে উদ্বেল হয়ে উঠল। সে বলতে লাগলো, আমি যখন বিয়ের দিন বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম তখন আপনারা সবাই আমাকে পাগল বলেছিলেন। সবাই যা করেছে তার বিরুদ্ধে গেলেই বুঝি পাগলামি করা হয়? তেমনি ফুলশয্যার দিন আমি আমার স্ত্রীর সঙ্গে এক ঘরে রাত কাটাইনি, সেও কি তাহলে পাগলামি? অথচ সেদিন তো সবাই আপনারা আমাকে পাগলই বলেছিলেন। এই তো আমার পাশে এখন প্রকাশ মামা বসে আছে, একে আপনারা জিজ্ঞেস করুন এরা আমাকে পাগল বলেছে কিনা। কিন্তু আমি আমার স্ত্রীকে স্ত্রী হিসেবে কেন গ্রহণ করিনি সে প্রশ্ন কি কখনো আপনাদের মনে জেগেছে? তা জাগেনি, কারণ আপনারা ধরে নিয়েছিলেন আমি পাগল। সবাই যা করে তা না করার নামই আপনাদের কাছে পাগলামি। আসলে আমি চাইনি যে আমাদের বংশবৃদ্ধি হোক, আমি চাইনি যে অত্যাচারীর সংখ্যা বাড়ুক। আমি চেয়েছিলাম যে কালীগঞ্জের বইয়ের অভিশাপ সত্য হোক। কালীগঞ্জের জমিদার হর্ষনাথ চক্রবর্তীর বিধবা স্ত্রী কর্তাবাবুকে নির্বংশ হওয়ার অভিশাপ দিয়ে গিয়েছিল, তা ফলুক। আপনারা নিজেদের চোখেই দেখতে পাচ্ছেন যে সে অভিশাপ ফলেছে।
কারণ আপনারা হয়তো জানেন না যে আমার স্ত্রী আবার বিয়ে করেছে, আর আমি জীবনেও কখনো বিয়ে করতে পারবও না, কারণ বিয়ে করলে কালীগঞ্জের বইয়ের অভিশাপ মিথ্যে হয়ে যাবে। সে অভিশাপ যাতে মিথ্যে না হয়ে যায় সেই জন্যই আমি বিয়ে করব না, উত্তরাধিকার সূত্রে এত টাকা পাওয়ার পরও না। বেহারি পাল আর থাকতে পারলে না, বললে, ধন্য ছেলে বাবা, তুমি ধন্য। সদানন্দ বললে, না দাদামশাই, আমাকে অত প্রশংসা করলে চলবে না। আপনাদের উপর এই কাজের ভার দিয়ে গেলুম, আপনারাও দেখাশোনা করবেন। আমি কলকাতায় গিয়ে গভর্নমেন্টের দপ্তরে গিয়েও এর জন্য যা করা দরকার তা করব। 4 লাখ টাকা আমার বরাদ্দ, 2 লাখ টাকা হাসপাতাল করার জন্যে, আর 2 লাখ টাকা দেব স্কুল কলেজ করার জন্যে। এর জন্য যে কমিটি হবে তাতে আপনারাই থাকবেন, আপনারাই হবেন কর্তা, মাথার ওপর থাকবে শুধু সরকার। আমি চাই এতদিন নবাবগঞ্জের লোক যে কষ্ট পেয়ে এসেছে সে কষ্ট দূর হোক। আমি চাই নবাবগঞ্জের ছেলে মেয়েরা যেন স্কুল কলেজে লেখাপড়া করে মানুষ হয়। নবাবগঞ্জের লোকেরা অসুখ বিসুখে যেন হাসপাতালের ডাক্তারের সেবা পায়, ওষুধ বিশুধ পায়। ততক্ষণে বারোয়ারিতলায় ভিড় আরো বেড়ে গেছে। যারা ক্ষেত কামারের কাজে ছিল তারাও এতক্ষণে এসে জুটল। একজন জিজ্ঞেস করলে, কি হয়েছে গো এখানে? পাশের একজন বললে, এখানে স্কুল কলেজ হবে, হাসপাতাল হবে, চৌধুরী মশাইয়ের ছেলে 4 লাখ টাকা দিয়ে এখানে সবকিছু করে দেবে। সে এক রাজসূয় যজ্ঞের মতো ধুমধাম শুরু হয়ে গেল চারদিকে। নবাবগঞ্জের কপালে এত সুখ হবে তা কেউ কল্পনাই করতে পারছে না। এক পাশে কেদার বসে আছে, নিতাই হালদার, গোপাল ষাট সবাই বসে আছে। তারাও শুনছিল। তাদের কাছেও এ যেন এক অভাবনীয় ঘটনা। একদিন এই সদানন্দর বই চৌধুরীদের বাড়িতে যে কেলেঙ্কারি করেছিল তা দেখতেও সেদিন এমনি ভিড় হয়েছিল, কিন্তু তখন এমন আনন্দ হয়নি আজকের মতো। বাহাদুর ছেলে বটে হে, লাখ লাখ টাকার লোভ এমন করে ছেড়ে দিতে পারলে তো। বেহারি পাল তাড়াতাড়ি বাড়ির ভেতরে চলে এলো। বললে, কই ওগো শুনছ? গিন্নি সংসারের কাজে ব্যস্ত ছিল, তাড়াতাড়ি ছুটে এলো। বললে, কি হলো, এসেছে? বেহারি পাল বললে, না, সে এলো না। তা বললে না কেন? দিদিমা একবার ডাকছে। বলেছিলুম, তা বললে সময় নেই, বললে এখান থেকে আরো অনেক জায়গায় যেতে হবে আবার। তা কি বললে সদা? বেহারি পাল বললে, জানো, একেবারে দৈত্যকুলে প্রহ্লাদ হয়ে উঠেছে সদা। কিরকম? আহা, শুনলেও গর্ব হয়। বাপের আর দাদামশাইয়ের অনেক টাকা পেয়েছে তো, সেই টাকাগুলো সব গাঁয়ের কাজে দিয়ে গেল। বললে, এসব আপনাদেরই টাকা, আপনাদেরই ভালোর জন্য খরচ করব এখানে। একটা স্কুল, একটা কলেজ আর একটা হাসপাতাল করে দেবে বলেছে। গাঁয়ের ছেলেদের লেখাপড়া করার অসুবিধে, অসুখ বিসুখ করে দেখবার কেউ নেই। বেহারি পালের বইয়ের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। বললে, তা তুমি একবার তাকে সঙ্গে করে নিয়ে আসতে পারলে না? আমি একবার তাকে চোখের দেখা দেখতুম। তার নয়নতারার কথা সে জানে? কিছু বললে সে? বেহারি পাল বললে, সে জানে। নয়নতারা আবার বিয়ে করেছে তাও জানে। তার বইয়ের কথাও তো সকলের সামনে দাঁড়িয়েই বললে। তা বললে না কেন যে নয়নতারা তাকে খুঁজতে এসেছিল? বেহারি পাল বললে, তাকে কি একলা পেলুম যে তার সঙ্গে কথা বলবো? সেই চৌধুরী মশাইয়ের শালাবাবু, সে তো সব সময় তাকে আগলে আগলে রয়েছে। একলা যে বাড়িতে তাকে নিয়ে আসবো, নির্বিলিতে দুটো কথা বলবো, তারও তো উপায় নেই। সে তো খুব রাগারাগি করছে। কেন গো, রাগারাগি করছে কেন? বেহারি পাল বললে, রাগারাগি করবে না? সে তো টাকাগুলো মারবার মতলব করেছিল, মারতে পারলে না বলে এখন গজরাচ্ছে। এই যে 4 লাখ টাকা গাঁয়ের লোকের ভালোর জন্য সদা দিলে, এটা তো তার ভালো লাগলো না। আজ এ পর্যন্তই। উপন্যাসের পরবর্তী পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।